আসসালামু আলাইকুম। আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা। প্রত্যাশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাংলানিউজ24.com ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে একটি আ প্রতিবেদন করেছে। নির্মাণ নীতিমালা ছাড়া আ ভবন নয়। নির্মাণ নীতিমালা ছাড়া ভবন নয়। মূলত আ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক একটি সেমিনারের আয়োজন করেছে। ঠিক আছে? নিউজটি পাবলিশড হয়েছে কবে? বাংলানিউজ24.com ২০০০ কমে ২০২৩ সালের ফেব্রুয়ারি ২৬ তারিখে। যাই হোক, আমি নিউজটি একটু পরে শোনাচ্ছি যে, ভবন নির্মাণে কেউ যেন বিল্ডিং কোড অগ্রাহ্য না করে সেজন্য কঠোর হতে বলেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। নির্মাণ নীতিমালা ছাড়া কোনো ভবন উঠতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার ২৬ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভূমিকম্প দুর্যোগ ঝুঁকি হ্রাসের প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেমিনার আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রিহ্যাব, গৃহায়ন ও গণপূর্ত। এটা আমি আগেও বলেছি। শরীফ আহমেদ বলেন, অর্থাৎ প্রতিমন্ত্রী, আমাদের যেসব শরীফ আহমেদ বলেন, তুরস্ক সিরিয়ার ভূমিকম্পের হতাহত আমাদের সজাগ করে দিয়েছে। তাহলে এই ভূমিকম্পের আগে আমরা কি ঘুমিয়েছিলাম? আমাদের যেসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেগুলো ভূমিকম্প সংবেদনশীল, ভূমিকম্প স্পর্শকাতর। আরও কোনো বিষয় থাকলেও সেগুলোকে যুক্ত করা হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, যা পূর্বে হয়নি তা করতে হবে। এই জন্য এই অনুষ্ঠানের আয়োজন। অঞ্চলভেদে মাটি কতটুকু সক্ষমতা রাখে সেটা ভবন নির্মাণ সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা যুক্ত করতে হবে। তাহলে সাধারণ মানুষ তার কষ্টার্জিত এক খণ্ড জমি কেনার আগে সে মোতাবেক সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ মাটি পরীক্ষার গুরুত্ব বা সয়েল টেস্টের বিষয়ে তিনি বলেছেন আরকি। এটি সাধারণ মানুষের সেবায় কাজে লাগবে। তিনি বলেন, রাজধানীতে আজ থেকে বিল্ডিং কোড মানতে কঠোর তদারকি করতে হবে। তিনি বলেছেন, তো এই ২৬ তারিখের পর থেকে নতুন কোনো দিক নির্দেশনা আসছে কিনা আসলে জানি না। তিনি সেদিন থেকে কঠোর হতে বলছেন, খুব ভালো কথা। রাজুকের টিম পরিদর্শন করতে যাবে। রাজুকের টিম কোথায় পরিদর্শন করতে যাবে? নতুন ভবনে? তো এর আগে যত ভবন হয়েছে তখন কি পরিদর্শন করা হয়নি? যদি হতই তাহলে ঢাকা শহর মানে ওয়াল র‍্যাংকিং এ পিছনের দিক থেকে মানে লাস্টের দিক থেকে গণা দিলে আমরা ফার্স্ট হই কিভাবে? যাই হোক, আমি আবার নিউজে যাই। বিল্ডিং কোড মানা ছাড়া ঢাকার শহরে কোনো বিল্ডিং উঠতে দেওয়া হবে না। ভেরি গুড। মার্কেট, বাজার, স্কুল বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল রাজুকের পক্ষ থেকে সেগুলোকে চিহ্নিত করতে হবে। তারপর যে সকল প্রতিষ্ঠান বা ভবনে মেরামত করা লাগলে মেরামত করতে হবে। সংশোধন করতে করা লাগলে সংশোধন করতে হবে। আর অবশিষ্ট ভবন যদি ভাঙতে হয় সরকারের অনুমতি সাপেক্ষে মানুষের জীবনের স্বার্থে সেগুলোকে ভেঙে দিতে হবে। I am 100% agree with this point যে ভবন ভাঙা দরকার ভাঙতে হবে, যেগুলোকে রিপেয়ার করা দরকার করতে হবে এবং সর্বোপরি চিহ্নিত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল ইসলাম বলেন, ভূমিকম্পের কোনো পূর্বাভাস নেই। তথ্যটা কি কতটুকু সঠিক? কোনো রকমের পূর্বাভাসই কি নেই? কোনো যন্ত্রপাতি কি আবিষ্কার হয় নাই? প্রশ্ন থাকলো। ভূমিকম্পর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে হলে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে, সতর্ক থাকতে হবে। অ্যাবসলিউটলি। তার অংশ হিসাবে ভবন নির্মাণ সম্পর্কিত যা করণীয় আছে সেগুলো করতে হবে। রাজধানীর গ্যাস, বিদ্যুৎ, পানির ও সেচের যে লাইন করা হয়েছে সেগুলো সব অপরিকল্পিত। এই কথা আমি বলিনি। এই কথা বলেছে অনুষ্ঠানে মানে মোহাম্মদ কামরুল হাসানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব। রাজধানীর গ্যাস ও বিদ্যুৎ, পানি সব অপরিকল্পিত। ভূমিকম্প হলে সব বন্ধ হয়ে যাবে। এ থেকে আরেক ক্ষয়ক্ষতি হবে। এজন্য এগুলোকে নিরাপদ করতে হবে 100%। দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রমে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু দুর্যোগের পূর্বের অভিজ্ঞতা নেই। তিনি কিন্তু অকপটে অনায়াসে একদম সঠিক কথাটি বলেছে।
রিহ্যাবের সহসভাপতি সোহেল রানা সেমিনারে বলেন, ১৯৯১ সালের আগে যেসব ভবন নির্মাণ করা হয়েছে তার অধিকাংশ বিল্ডিং কোড মেনে বানানো হয়নি। কথাটা একদম সত্যি একটা কথা। বেশিরভাগ যে ১৯৯১ সালের আগে আমাদের দেশে যে ভবনগুলো হয়েছে সেগুলোর বেশিরভাগ ভবনই বিল্ডিং কোড মানা হয়নি। ভূমিকম্প হলে এসব ভবনের অধিকাংশই বিপর্যস্ত হবে। সেমিনারের মূল প্রবন্ধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রফেসর মেহেদী আহমেদ আনসারী ভূমিকম্পে ৬টি নির্দেশনা তুলে ধরেন। কয়টি? ৬টি। কি কি? যার মধ্যে রয়েছে নিজ দেশের স্থপতি, প্রকৌশলী ও পরিকল্পনাবিদদের ভূমিকম্প বিষয়ে প্রশিক্ষণ, অর্থাৎ আমাদের দেশের যারা আর্কিটেক্ট আছে, ইঞ্জিনিয়ার আছে, পরিকল্পনাবিদ আছে, তাদেরকে ভূমিকম্প বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে সচেতন করতে হবে। সদ্য পাশ করা সিভিল ইঞ্জিনিয়ারদের বিএনবিসির উপর কমপক্ষে ৩ মাস প্রশিক্ষণ দিতে হবে। অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটি বিএনবিসি, অর্থাৎ ইমারত নির্মাণ বিধিমালা, বাংলাদেশে ভবন যে হবে সেটি যে নীতিমালায় হবে সেটাকে বিএনবিসি বলা হয় আরকি। তো সিভিল ইঞ্জিনিয়ারদের এই বিষয়ে আপনার ৩ মাস প্রশিক্ষণ দিতে হবে। প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ারদের ৩ সপ্তাহের ভূমিকম্প সহনীয় ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ যারা কাজ করে প্রফেশনাল পেশাদার সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কাজ করে, মানে নকশা করে, নকশার সাথে সম্ভবত যারা যুক্ত তাদেরকে ভূমিকম্প সহনীয় ডিজাইন কিভাবে করা যায় সেই বিষয়ে ৩ সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে। আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের মাধ্যমে প্রণয়নকৃত ইসিপিএস চালু করা। ঠিক আছে? তৃতীয় পক্ষ দিয়ে বেটিং এর মাধ্যমে নতুন ও পুরাতন ভবনের ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করা। থার্ড পার্টি বেটিং এর পর নতুন ও পুরাতন ভবনের অকুপেন্সি সার্টিফিকেট প্রদান করা। এরকম ৫-৬টি বিষয়ে তিনি বলেছেন। বিশ্বব্যাংকের সহায়তায় অপর আরবান ঝুঁকি হ্রাসে আন্তর্জাতিক পরিকল্পনা। প্রকল্পের আওতায় ভিজুয়াল অ্যাসেসমেন্ট করতে বলা হয়েছে। স্কুল, কলেজ, হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশনের মতো ১৮% ভবন ঝুঁকিপূর্ণ। ভেরি অ্যালার্মিং, ভেরি অ্যালার্মিং। স্কুল, কলেজ, হাসপাতাল ও পুলিশ স্টেশনের মতো ৩,২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে কত? স্কুল, কলেজ, হাসপাতাল, পুলিশ স্টেশনের মতো ৩,২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭৯টিতে সমস্যা পাওয়া গেছে। চিন্তা করেন ৩,০০০ এর ভিতরে প্রায় ৬০০ র কাছাকাছি প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সবচেয়ে বেশি হলো স্কুল অ্যান্ড কলেজ। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কোনগুলো? স্কুল আর কলেজগুলো ঝুঁকিপূর্ণ। এরপরে রয়েছে হাসপাতাল। চিন্তা করা যায়। ফায়ার স্টেশন ও অন্যান্য সরকারি স্থাপনা। দক্ষিণ ঢাকায় এই সমস্যা বেশি। রাজুকের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মেয়র সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব ওয়াসিউদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুরক্ষা মোহাম্মদ আব্দুল আল মাসুদ চৌধুরী প্রমুখ। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেছেন যে ১৮% ভবন ঝুঁকিপূর্ণ। ১৮ সব এর মূল ঝুঁকিপূর্ণর আওতায় তো আরো বেশি। ১৮% হচ্ছে স্কুল, কলেজ, পুলিশ স্টেশন, হাসপাতাল। ঠিক আছে? তো যাই হোক, ভিডিও প্রায় ৮ মিনিট ৩০ সেকেন্ড ৩১ সেকেন্ডের মতো হয়ে গেছে। আর দীর্ঘায়িত করব না। সর্বশেষ একটি কথা বলে আমি আজকের এই সংবাদপত্রের পর্যালোচনা বা ব্যক্তিগত মতামত আমার শেষ করতে চাই যে আমরা চাই দেশের প্রতিটি ভবন হোক আধুনিক, সৃজনশীল এবং ভূমিকম্প ঝুঁকিমুক্ত। আমি আমার প্রতিটি পর্বে এই কথা বলি। এজন্য শুধু সরকারকে, একটি নির্দিষ্ট দলকে বা রাজুককে শুধু দায় দিয়ে লাভ নেই। আমরা যদি সচেতন না হই তাহলে এন্ড অফ দ্য ডে কখনোই ভালো হবে না। এই দেশ আমাদের, এই দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। অনেক রাজনীতিবিদরা তাদের ভাষণে বা বক্তৃতায় বলেন যে বাংলাদেশ হবে সিঙ্গাপুর। টু বি অনেস্ট, রাজনীতিবিদরা একা করতে পারবে না। আমাদেরকেও তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে হবে। আই নো ভেরি ওয়েল যে আমি ভালোভাবে জানি আমাদের দেশে করাপশন আছে, রাজুকের অনেক গাফিলতি আছে, অনিয়ম আছে, দুর্নীতি আছে। বাট দেশটা তো আমাদের। তো শুধু রাজুক একা না, সরকার একা না, দেশের মানুষ, প্রশাসন, পুলিশ, জনগণ, প্রত্যেকটি মানুষ প্রত্যেক স্তর থেকে তার নিজ অবস্থান থেকে যদি সচেতন হয় তাহলে আমাদের দেশ অবশ্যই, আমাদের এই বাংলা সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। ভালো থাকবেন।
অন্য কোনো দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে, বিশেষ করে নির্মাণ বিষয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।